ভিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশনে তোমাদের স্বাগত। আমি গণেশ পাল, এসএলএসটি বাংলা ক্লাসে আজকে ব্যাকরণের বিষয় পড়াবো। আজকের বিষয় ব্যঞ্জন সন্ধি। তো চলো শুরু করা যাক। স্বরসন্ধির ক্লাস আমরা দেখেছিলাম যে স্বরসন্ধিতে স্বরবর্ণর সঙ্গে স্বরবর্ণের সন্ধি হয়। সন্ধি কথার অর্থ মিলন, এবং দুটো বর্ণের মিলনে অবশ্যই একটি নতুন বর্ণ তৈরি হবে সন্ধিতে। কেননা দুটো বর্ণ যদি মেলে তাহলে নতুন একটি বর্ণ তো আসবেই, আসাটাই স্বাভাবিক। যেমন দুটো সংখ্যা যদি মেলে তাহলে সেই সংখ্যা দুটো থেকে একটি নতুন সংখ্যা পাওয়া যায়। একইভাবে দুটো বর্ণ যদি মেলানো হয়, দুটো বর্ণকে মেলালে অবশ্যই একটি নতুন বর্ণ পাওয়া যেতে পারে, এবং সেই নতুন বর্ণটি যোগ চিহ্নের বাম দিকের বর্ণের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ পূর্ব বর্ণে যুক্ত হয়। এগুলো আমরা স্বরসন্ধির ক্লাসে দেখেছি। ব্যঞ্জন সন্ধির ক্লাসে দেখব। আমাদের মনে হচ্ছে যে স্বরসন্ধি যেরকম স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে হয়, ব্যঞ্জন সন্ধি নিশ্চয়ই ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনেই হবে। এই ধারণা একেবারেই ঠিক, কিন্তু কিছু ক্ষেত্রে, দু একটি ক্ষেত্রে আমরা দেখব যে ব্যঞ্জন সন্ধিতে স্বরবর্ণ সন্ধিতে এসে সন্ধি করতে এগিয়ে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণেরই সন্ধি হয়েছে, কিন্তু কয়েকটি ক্ষেত্রে, একটি দুটি দলে আমরা দেখব বেশ কিছু শব্দ রয়েছে যেখানে ব্যঞ্জনের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হয়েছে, কিংবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হয়েছে। দেখে নিই আমরা যে কোথায় কোথায় কিরকম ভাবে ব্যঞ্জন সন্ধি সংঘটিত হয়েছে। সন্ধির অধ্যায় করতে গিয়ে আমরা বলেছি যে আমরা কতগুলো শব্দকে দেখে নেব যে শব্দগুলির মধ্যে একটা স্বতন্ত্রতা আছে, যে শব্দগুলির মধ্যে একটি সাদৃশ্য আছে, যে শব্দগুলি একই ধাঁচের, যে শব্দগুলির মধ্যে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমরা খুঁজে পেতে পারি। এই শব্দগুলির মধ্যে একই ধরনের ব্যাকরণগত প্রক্রিয়া কাজ করছে। কি সেই প্রক্রিয়া, চলো দেখে নিই। এখানে যোগ চিহ্নের বাম দিকে যদি আমি নজর দিই তাহলে দেখতে পাবো কোনো না কোনো স্বরবর্ণ আছে। যোগ চিহ্নের ডান দিকে যদি নজর দিই তাহলে দেখতে পাবো ছ ব্যঞ্জন বর্ণটি ব্যবহৃত হয়েছে। প্রত্যেকটি শব্দের যোগের ডান দিকে যদি আমরা দেখি তাহলে ছ বর্ণটিকে দেখতে পাচ্ছি। সেটা ছ কিংবা ছয়ে একার কিংবা ছয়ে আকার, যাই হোক না কেন, ছ ব্যঞ্জনটিকে দেখতে পাচ্ছি। এবার যোগ চিহ্নের বাম দিকটিকে একটু ভালো করে লক্ষ্য করা যাক। প্র শব্দটি অবশ্যই অকারান্ত, অর্থাৎ তার শেষে অ রয়েছে। মূল শব্দটি অবশ্যই অকারান্ত, তার শেষে অ রয়েছে। বৃক্ষ, মুখ, স এরাও এগুলিরই অনুরূপ। আচ্ছাদন শব্দের মধ্যে যোগ চিহ্নের বাম দিকে আ রয়েছে, যেটি একটি স্বরবর্ণ। অ এবং আ উভয়ই স্বরবর্ণ। মতি শব্দের শেষ বর্ণটি, শেষাংশটি হর্ষইকারান্ত, অর্থাৎ যোগ চিহ্নের বাম দিকে এখানে হর্ষই দেখতে পাচ্ছি। পরিতেও ঠিক তাই, অনুরূপ ভাবে বি আমরা হর্ষই দেখতে পাচ্ছি বয়ের সঙ্গে, অর্থাৎ যোগ চিহ্নের বাম দিকে হর্ষই স্বরবর্ণটি আছে। অনু শব্দটির শেষাংশ কি বর্ণ, হর্ষ। তাহলে আমরা এখানে যোগ চিহ্নের বাম দিকে অ, আ, হর্ষই, হর্ষ এগুলো দেখতে পাচ্ছি। এইগুলো সবই স্বরবর্ণ। তাহলে আমরা যোগ চিহ্নের বাম দিকে স্বরবর্ণ দেখা যাচ্ছে, এটা বুঝতে পারলাম। স্বরবর্ণ, যোগ চিহ্নের বাম দিকে স্বরবর্ণ দেখতে পাচ্ছি, আর যোগ চিহ্নের ডান দিকে ছ দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচারটা এই প্রত্যেকটি শব্দের মধ্যে দেখা যাচ্ছে কি না একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো, হ্যাঁ, এই অংশটি অর্থাৎ যোগের বাম দিকে কোনো না কোনো স্বরবর্ণ, যোগের ডান দিকে অনলি একটা ব্যঞ্জন বর্ণ, সেটা হচ্ছে ছ, এটা দেখতে পাচ্ছি। এবার এর ফলে কি হয়েছে দেখে নিন। এর ফলে প্রত্যেকটি ক্ষেত্রেই চয়ে ছ হয়েছে, এখানে চয়ে ছ হয়েছে, এখানে চয়ে ছ হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে চয়ে ছ হয়েছে, চয়ে ছয়ে দেখতে পাচ্ছি। যেগুলো উদাহরণ আমার লেখা নেই সেগুলো হচ্ছে স্বচ্ছন্দ। কি হবে, দন্তস্বয়ে বয়ে চয়ে ছয়ে দন্তন্বয়ে দয়ে, দন্তস্বয়ে বয়ে চয়ে ছয়ে দন্তন্বয়ে দয়ে। স্বচ্ছন্দ হলো আচ্ছন্ন, আ চয়ে ছয়ে দন্তন্বয়ে দন্তন্বয়ে, আ চয়ে ছয়ে দন্তন্বয়ে দন্তন্বয়ে, আচ্ছন্ন। বিচ্ছিন্ন, বয়ে হর্ষই চয়ে ছয়ে, বয়ে হর্ষই চয়ে ছয়ে হর্ষই দন্তন্বয়ে দন্তন্বয়ে, বিচ্ছিন্ন। তরুচ্ছেদ, ত
রয়ে হর্ষ উ, চয়ে ছয়ে একার দ, তরুচ্ছেদ। তাহলে এই যে কাঠামোটি আমরা দেখতে পেলাম, স্বরবর্ণের সঙ্গে ছ যোগ হয়েছে এবং সেটা যুক্ত হবার ফলে সব সময় কি হয়ে গেছে, চয়ে ছয়ে এই যুক্ত ব্যঞ্জনটি তৈরি হয়ে গেছে, চয়ে ছয়ে এই যুক্ত ব্যঞ্জনটি তৈরি হয়ে গেছে। এবং সেই যুক্ত ব্যঞ্জনটি আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই যোগের বাম দিকের বর্ণের এবং যোগের ডান দিকের বর্ণের ঠিক মাঝখানে সেটি এসে জুড়ে বসেছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি না যে স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয়ে হয়? বলতে পারি। এটা কিসের নিরিখে বলতে পারি? এই যে এখানে 12টি শব্দের উদাহরণকে সামনে এনেছি এবং বাংলা ভাষা থেকে আরো যদি 12টি শব্দকে কুড়িয়ে নিয়ে আসি, তাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাবো স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয় হয়, এটা আমরা দেখতে পাবো। কাজেই আমরা এটাকে একটা নিয়ম বলে নির্ণীত করতে পারি যে স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয় হয়। তাহলে এতগুলো শব্দের মধ্যে যে ব্যাকরণগত বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের সূত্র। সূত্র আর কিছুই নয়, সূত্র আকাশ থেকে পড়া কোনো মন্তব্য বা কতগুলো বিবৃতি নয়। সূত্র হচ্ছে এই শব্দগুলোর মধ্যে যে গ্রামাটিক্যাল ফ্যাক্টরটা দেখলাম, যে ব্যাকরণগত বৈশিষ্ট্যটি দেখলাম, এটি কি বলা হবে? একটি সূত্র। এই শব্দগুলো যে কথা বলছে সেটি হচ্ছে সূত্র। এই শব্দগুলো থেকে যে কথাটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয়ে হয়। পরের কতগুলো শব্দের মধ্যে দেখতে পাবো যোগের বাম দিকে কোনো ব্যঞ্জন, ডান দিকে কোনো স্বর আছে। আমরা অবশ্যই শব্দগুলোর দিকে নজর দিই, যোগের বাম দিকে কোনো ব্যঞ্জন আছে কিনা দেখি। অবশ্যই যোগের বাম দিকে কোনো ব্যঞ্জন আছে। কেন? ক একটি ব্যঞ্জন বর্ণ, ত একটি ব্যঞ্জন বর্ণ, খণ্ড ত আলটিমেট তয়ে হসন্ত, খণ্ড ত মানে আলটিমেট তয়ে হসন্ত। আচ্ছা, তাহলে ট একটি ব্যঞ্জন বর্ণ, তাহলে যোগ চিহ্নের বাম দিকে অবশ্যই কোনো না কোনো ব্যঞ্জন বর্ণ আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি যোগের বাম দিকে লিখে ফেলি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। আমি যোগের বাম দিকে লিখে ফেললাম ব্যঞ্জন বর্ণ। এবার যোগের ডান দিকে কি আছে দেখি। যোগের ডান দিকে নিশ্চয়ই রয়েছে অ কিংবা আ কিংবা হর্ষই কিংবা দীর্ঘই কিংবা হর্ষ উ কিংবা ওই, তাহলে কোনো না কোনো স্বরবর্ণ রয়েছে। তো ব্যঞ্জন বর্ণগুলো যখন ডান দিকে, যোগ চিহ্নের ডান দিকে কোনো স্বরবর্ণকে পেয়েছে, তাহলে আমরা কি লিখে ফেলবো এখানে? অবশ্যই স্বরবর্ণ লিখে ফেলি, কোনো না কোনো স্বরবর্ণ লিখে ফেললাম। তাহলে এই ব্যঞ্জনের সঙ্গে স্বর, আগেরটি কিন্তু এর উল্টোটি ছিল, কি ছিল? স্বর যোগ ব্যঞ্জন। এটাতে আমরা কি দেখছি? ঠিক তার উল্টোটা, ব্যঞ্জন যোগ স্বর। তো ব্যঞ্জন বর্ণ যদি কখনো ডান দিকে স্বরবর্ণকে পায়, ব্যঞ্জন বর্ণ যদি কখনো ডান দিকে স্বরবর্ণকে পায়, তাহলে এই ব্যঞ্জন বর্ণটি মূলত এখানে দেখতে পাচ্ছি আমরা বর্গের প্রথম ব্যঞ্জন বর্ণ, বর্গের প্রথম ব্যঞ্জন বর্ণ। সে হয়ে যায় কি? ব্যঞ্জন বর্ণটি 1 নম্বর ব্যঞ্জন থেকে এটা হয়ে যায় 3 নম্বর ব্যঞ্জন। 1 নম্বর ব্যঞ্জন বর্ণটা 3 নম্বর ব্যঞ্জনে পরিণত হয় যদি ডান দিকে স্বরবর্ণকে পায়। অর্থাৎ ক 1 নম্বর ব্যঞ্জন হয়ে গেছে, গ 3 নম্বর ব্যঞ্জন হয়ে গেছে। কি শর্তে? ডান দিকে সে স্বরবর্ণকে পেয়েছে বলে। তাহলে ব্যঞ্জন বর্ণ যদি কখনো তার ডান দিকের কোনো বর্ণকে স্বরবর্ণকে পায়, তাহলে সেই ব্যঞ্জন বর্ণটি পরিবর্তিত হয়। কি পরিবর্তিত হয়? 1 নম্বর ব্যঞ্জন বর্ণটি, বর্গের প্রথম ব্যঞ্জন বর্ণটি তৃতীয় ব্যঞ্জনে পরিণত হয়। তাই হয়েছে, আমরা তাই দেখতে পাচ্ছি 1 নম্বর ব্যঞ্জন বর্ণটি 3 নম্বর ব্যঞ্জন বর্ণে পরিণত হয়েছে। প্রত্যেকটি উদাহরণে আমরা তাই দেখতে পাবো। যেটি করা নেই সেটি একটু দেখে নাও। সদযুক্ত ইচ্ছা কি হবে? সদিচ্ছা। তাহলে 1 নম্বর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ত, এটি দয়ে পরিণত হয়েছে। অতএব পরবর্তী যে হর্ষই বর্ণটি সেটি হচ্ছে দয়ে হর্ষই হয়ে গেছে। এখানটা দ, এখানটা হর্ষই, তাহলে দয়ে হর্ষই। এবারে চয়ে ছয় আকার সদিচ্ছা, এটা হয়ে গেছে। কেমন? সদযুক্ত উত্তর। আচ্ছা, খণ্ড ত মানে ত, তয়ের জন্য দ হবে, আর দয়ের সঙ্গে হর্ষও হবে, আর তয়ে র, সদুত্তর হয়েছে এটি। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো ব্যঞ্জন বর্ণ যখন ডান দিকে স্বরবর্ণকে পাবে, তখন সেই ব্যঞ্জন বর্ণটি বর্গের তৃতীয় ব্যঞ্জনে পরিণত হতে পারে। এই যে শব্দগুলোর মধ্যে থেকে এই যে শব্দগুলোর বৈশিষ্ট্যকে আমরা খুঁজে পেলাম,
সেটি একটি সূত্র। সেই জন্য বলা হয়েছে যে ব্যঞ্জন বর্ণগুলো যদি ডান দিকে স্বরবর্ণকে পায় তাহলে বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়। তারপর আমরা দেখে নিই, দেখো যে এবারে শুরু হচ্ছে ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন। পুরোপুরি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হবে, মানে মিলন হবে, এবং নতুন করে কোনো না কোনো ব্যঞ্জন বর্ণ অবশ্যই তৈরি হবে। তো আগের এই যে দুটো জায়গা স্বরবর্ণকে পেয়েছিলাম, আর আমরা স্বরবর্ণকে পাবো না, এবার শুধুই ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হবে। চলো দেখে নেওয়া যাক। দেখো বাগদেবী, এখানেও কিন্তু ব্যঞ্জন বর্ণটি 1 নম্বর ব্যঞ্জন বর্ণটি 3 নম্বর ব্যঞ্জন বর্ণে পরিণত হয়েছে। আগেরটির মতোই 1 নম্বর ব্যঞ্জন বর্ণটি 3 নম্বর ব্যঞ্জন বর্ণে পরিণত হয়েছে, অর্থাৎ কটা গ হয়ে গেছে। তাহলে কটা গ হয়ে গেলে বাগদেবী এটি হয়। বয়াকার গয়ে হসন্ত, দয়াকার বয়ে দীর্ঘ হয়। আমরা বলতে পারি এটা এরকমও লিখতে পারি, বয়াকার গয়ে হসন্ত, বয়াকার গয়ে হসন্ত, দয়াকার বয়ে দীর্ঘ হয়, বাগদেবী। কেমন? আর যদি আমরা এটাকে একসঙ্গে লিখে ফেলি তখন এটা গয়ে দয়ে একার হয়ে যাবে। বাগধারা, কটা আসলে গ হয়ে গেছে, প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়েছে। ষটযুক্ত যন্ত্র ষড়যন্ত্র, টটা ড হয়ে গেছে, আসলে ডয়ে শূন্য র, মানে ডয়ে বিন্দু র হয়ে গেছে। কেননা ডয়ে বিন্দু রটা হচ্ছে বাংলা ভাষার একটা নিজস্ব বর্ণ, আসলে এইরকম কোনো বর্ণ সংস্কৃতে নেই, শুধু ড আছে, তাই টটা এখানে ড হয়েছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তৃতীয় বর্ণে পরিণত হয়েছে। ড এবং ডয় শূন্য রকে এক্ষেত্রে আমরা অভিন্ন বর্ণ হিসেবে ধরে নিচ্ছি, কারণ টটি আসলে ড, এবং বাংলা ভাষাতে এই ড কে বিন্দু দিয়ে ডয় শূন্য র বানানো হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়েছে, কিন্তু ডান দিকে কি রয়েছে? স্বরবর্ণ কিন্তু নয়, ব্যঞ্জন রয়েছে। আগেরগুলোতে কিন্তু ডান দিকে স্বরবর্ণ থাকার ফলে বর্গের 1 নম্বর বর্ণটি 3 নম্বর বর্ণে পরিণত হয়েছিল। এখন দেখছি যে ব্যঞ্জন বর্ণটিও 3 নম্বর বর্ণে পরিণত হতে পারে, 1 নম্বর বর্ণটি 3 নম্বর বর্ণে পরিণত হতে পারে আরো কয়েকটি সূত্রে, আরো কয়েকটি ক্ষেত্রে। যদি ডান দিকে বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, অন্তস্থ জ, র ইত্যাদি থাকে, তো এরা থাকলেও বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হতে পারে, তাই হয়েছে। এবং সেই বর্ণটি কি হয়েছে? অবশ্যই একটা কোনো ক্ষেত্রে যুক্তাক্ষরে পরিণত হয়েছে, কোনো ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে বসেছে, কিন্তু হয়েছে। তো সেই জন্যই বলা হচ্ছে এই শব্দগুলো কি কথা বলছে? বলছে যে বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, অন্তস্থ জ, র পরে থাকলে, তো দেখে নিই তৃতীয় বর্ণ, হ্যাঁ নিশ্চয় দ তৃতীয় বর্ণ, ধ চতুর্থ বর্ণ, অন্তস্থ জ, র পরে থাকলে। তো সূত্রে আমি যে কথাটাকে বর্ণনা দিয়েছি সেটি অবশ্যই এই শব্দগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই এই শব্দগুলো থেকে একটা কথা আমরা বের করে আনতে পারি, সেটা হচ্ছে এই কথাটি। কাজে এটা কি সূত্র বলা হচ্ছে। নেক্সট দেখো, এখানে বর্গের প্রথম বর্ণটি কিংবা তৃতীয়টি পঞ্চম বর্ণে পরিণত হয়েছে, কিন্তু অবশ্যই ডান দিকে কি রয়েছে? ডান দিকে কোনো না কোনো পঞ্চম বর্ণই রয়েছে, দন্তন্য অথবা ম। এই দন্তন্য অথবা ম যদি পরে থাকে, কেননা দন্তন্য বা ম এরা নিজেই হচ্ছে পঞ্চম বর্ণ, দন্তন্য বা ম এরা নিজেই হচ্ছে পঞ্চম বর্ণ। তো এই পঞ্চম বর্ণ কি চাইছে? এ চাইছে যোগের বাম দিকের বর্ণটিকেও পঞ্চম করে নিতে। কাজেই কটাকে পঞ্চম বর্ণ করলে কি হয়? উয়া হয়ে যায়। তাহলে ক হচ্ছে একটা বর্গের প্রথম বর্ণ, সে যখন পঞ্চম বর্ণ হয়েছে সে তখন কি হয়েছে? উয়া হয়েছে। ত হচ্ছে বর্গের একটা প্রথম বর্ণ, খণ্ড ত মিন্স তয়ে হসন্ত, সে হচ্ছে বর্গের প্রথম বর্ণ, সে যখন তৃতীয় বর্ণ, সে যখন পঞ্চম বর্ণ হয়ে যায় সে তখন কি হয়ে যায়? দন্তন্য হয়ে যায়, তাই হয়েছে। আবার দেখা যাচ্ছে যে দ হচ্ছে বর্গের তৃতীয় বর্ণ, সে যখন পঞ্চম বর্ণ হয়ে যায় সে তখন কি হয়ে যায়? দন্তন্য হয়ে যায়। তাই জগন্নাথ শব্দের মধ্যে এখান থেকে একটা দন্তন্য পেলাম, আর একটা দন্তন্য আছে। তাহলে আগের দুটো সূত্রে আমরা দেখেছিলাম যে বর্গের প্রথম বর্ণটি 3 নম্বর বর্ণে পরিণত হচ্ছে, এখানে আমরা দেখছি বর্গের প্রথম বর্ণটি কিংবা 3 নম্বর বর্ণটি পঞ্চম বর্ণে পরিণত হচ্ছে। কেন হচ্ছে? কার প্রভাবে হচ্ছে? অবশ্যই ডান দিকটাতে একটা পঞ্চম বর্ণ আছে বলে বাম দিকের প্রথম এবং তৃতীয় বর্ণটি পঞ্চম বর্ণে হওয়ার একটা অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছি।
তো সেটাই দেখতে পাচ্ছি, সেটাকেই আমরা একটা কথায় রূপদান করেছি। কি বলেছি? দন্তন্য কিংবা ম পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ক এর স্থানে উ, ত বা দন্তন্য স্থানে দন্তন্য, ট এর স্থানে মূর্ধন্য, প এর স্থানে ম হয়। অর্থাৎ বাম দিকে যে থাকবে সে 1 নম্বর বর্ণ হোক, 3 নম্বর বর্ণ হোক, সে 5 নম্বর বর্ণে পরিণত হবে যদি ডান দিকে কোনো 5 নম্বর বর্ণ থাকে। পরবর্তী সূত্রে চলে আসি আমরা। দেখো যে ডান দিকটাতে কি পাচ্ছি? চ অথবা ছ। এই যে জোড়াটা চ অথবা ছ, এমন কোন বর্ণ দিয়ে যোগ চিহ্নের ডান দিকের শব্দটি শুরু হচ্ছে। চ অথবা ছ এমন কোন বর্ণ দিয়ে যোগ চিহ্নের ডান দিকের বর্ণটি শুরু হচ্ছে, তাই তো? তাহলে অবশ্যই এই চ এখানে এসে বসবে। সন্ধি যখন হবে চ তখন এই জায়গাটা দখল করে নেবে। যেমন ধরা যাক সৎ যুক্ত চরিত্র, চরিত্র চ রয় হর্ষই তয়ে রফলা, সৎ যুক্ত চরিত্র। এই সৎ যুক্ত চরিত্র মানে চ দিয়ে শুরু হচ্ছে, চ দিয়ে শুরু হওয়া মানে এই জায়গাটিতে একটা চ বসে যাবে। অর্থাৎ দন্তস্ব চয়ে চয়ে, দন্তস্ব চয়ে চয়ে রয় হর্ষই তয়ে রফলা, সৎ চরিত্র। সৎ চরিত্র অর্থাৎ চয়ে চয়ে হচ্ছে। চ কিংবা ছ পরে থাকলে প্রথম পদের শেষে থাকা ত এর স্থানে অথবা ক্ষেত্র বিশেষে দ এর স্থানে একটি চ হয়। চ বা ছ এর পরে যদি মানে চ বা ছ যদি ডান দিকে থাকে তাহলে প্রথম পদের শেষে থাকা এই ত এর স্থানে অথবা দ এর স্থানে কাকে পাওয়া যাবে? ছকে কিন্তু নয়, চকে পাওয়া যাবে। এদের দুজনের মধ্যে প্রথমটিকে পাওয়া যাবে। যদি কোনো একক বর্ণ থাকে তো সেই একক বর্ণটিকে পাওয়া যাবে। যেমন ধরো ডান দিকে শুধু ল আছে, ল, তাহলে বাঁ দিকে ত বা দ এর স্থানে ল হবে। কেমন বলছি? বলছি যে উদযুক্ত লিখিত, উদযুক্ত লিখিত, উদযুক্ত লিখিত, এটা কি হচ্ছে? উল্লিখিত। অর্থাৎ হর্ষ লয়ে লয়ে হর্ষই, লয়ে লয়ে হর্ষই, ক্ষয়ে হর্ষই ত, উল্লিখিত। কি হয়েছে তাহলে? ডান দিকে আমরা ল পেয়েছি, মানে ল আছে, অতএব এখানে একটা ল হবে। তাহলে একটি ল মানে হর্ষ ল, লয়ে হর্ষই ক্ষয়ে হর্ষই ত, এই দুটো পরপর ল যুক্তাক্ষরে পরিণত হয়ে যায়, উল্লিখিত। উদযুক্ত লম্ফন, উল্লম্ফন, উদযুক্ত লাস, উল্লাস, এভাবে শব্দগুলো তৈরি হয়েছে লয়ে লয়ে। বৃহৎ যুক্ত লাঙ্গুল, বৃহৎ লাঙ্গুল, বৃহৎ যুক্ত লাঙ্গুল, বৃহৎ লাঙ্গুল, এইভাবে শব্দগুলো লয়ে লয়ে হয়ে যেতে পারে। একটি বর্ণ থাকতে পারে, দুটি বর্ণ থাকতে পারে। দুটি বর্ণ থাকলে প্রথমটি নিয়ে নেবে, আর একটি বর্ণ থাকলে যে থাকবে সেই হয়ে যাবে। হয়েছে? তাহলে পরবর্তী আমরা একটা কতগুলো শব্দের মধ্যে চলে যাই। দেখো এখানে দেখছি যোগ চিহ্নের ডান দিকে বর্গীয় জ কিংবা ঝ আছে, বর্গীয় জ কিংবা ঝ আছে। তো যোগের ডান দিকে যদি বর্গীয় জ কিংবা ঝ থাকে, এদের দুজনের মধ্যে বর্গীয় জ এই জায়গাটিতে বসছে বা চলে আসবে। তো দেখা যাক সৎ যুক্ত জন, যোগ চিহ্নের ডান দিকে বর্গীয় জ আছে, শর্ত অনুযায়ী বর্গীয় জ থাকবে। তাহলে এই খণ্ডত অথবা এই দ, এই জায়গাতে একটা বর্গীয় জ বসিয়ে নিই। যেহেতু এটা বর্গীয় জ আছে, এখান থেকে এই বর্গীয় জ এখানেও একটা বর্গীয় জকে পাঠাবে। তাহলে দন্তস্ব বর্গীয় জ দন্তন্য সজ্জন, তাই তো দেখতে পাচ্ছি দন্তস্ব বর্গীয় জ দন্তন্য সজ্জন। বিদ্যৎ যুক্ত জন, এখানে একটা বর্গীয় জ বসবে। তাহলে বয়হস্বয় দয়ে বয়ে বর্গীয় জয়ে দন্তন্য বিদ্যৎজন, এখানে একটা জয়ে জয়ে বসেছে। তারপরে দেখতে পাচ্ছি যে উদযুক্ত জল, এখানে একটা বর্গীয় জ বসবে। তাহলে হর্ষ বর্গীয় জয়ে বয়ে ল, উজ্জ্বল, তাই তো হয়েছে। একটা এখানে বর্গীয় জ বসবে, তাহলে অন্তঃস্থয় জয়াকার ব, বর্গীয় জয় দীর্ঘই ব দন্তন্য যাবজ্জীবন, যাবজ্জীবন। তাহলে শব্দগুলো আমি একটু লিখে দিই যে কি কি হচ্ছে এখানে বানানটা। অবশ্যই অন্তঃস্থয় জয়াকার ব, বর্গীয় জয়ে দীর্ঘই
ব দন্তন্য যাবজ্জীবন। তারপর কি রয়েছে বিপজ্জনক, বয় হস্যই প বর্গীয় জয়ে দন্তন্য প বিপজ্জনক। বিপজ্জনক অর্থাৎ এখানে একটা বর্গীয় জ আর একটা বর্গীয় জ আছে, দুটো বর্গীয় জ মিলে জয়ে জয়ে যুক্তাক্ষরে থাকবে। উজ্জীবিত হস্য বর্গীয় জয়ে দীর্ঘই বয়ে হস্যই ত উজ্জীবিত। কুজ্ঝটিকা কয়ে হস্য বর্গীয় জয়ে ঝয়ে টয়ে হস্যই কয়ে আকার কুজ্ঝটিকা হয়েছে। মহজ্ঝঙ্কার কি হবে ম হ বর্গীয় জয়ে, এখানে বর্গীয় জ পাচ্ছি আর বর্গীয় জ পরে ঝ আছে, তাহলে বর্গীয় জয়ে ঝয়ে উময়ে কয়ে আকার র। মহজ্ঝঙ্কার মানে কি? ঝঙ্কার মানে হচ্ছে বিনার শব্দ, ঝঙ্কার মানে বিনার শব্দ। তো মহজ্ঝঙ্কার মানে মহৎ বিনা, ধর রুদ্র বিনার শব্দ, তাকে আমরা মহজ্ঝঙ্কার বলতে পারি। তাহলে এই শব্দগুলো থেকে কি কথা বেরিয়ে আসছে? এই শব্দগুলো থেকে বেরিয়ে আসছে যোগ চিহ্নের ডান দিকে যদি বর্গীয় জ কিংবা ঝ থাকে, তাহলে প্রথম পদটির শেষে অবস্থিত ত অথবা দ এর জায়গাটা কে নিয়ে নেবে? বর্গীয় জ এসে নিয়ে নেবে। প্রত্যেকটি শব্দের মধ্যে তো আমরা তাই দেখতে পেয়েছি। কাজী এটাকে একটা নিয়ম বলছি, বর্গীয় জ কিংবা ঝ পরে থাকলে পূর্ব পদের শেষে অবস্থিত ত বা দ এর স্থানে বর্গীয় জ হয়। একই রকম ভাবে আমরা এবারে দেখব তালব্য স যদি পরে থাকে, তালব্য স পরে আছে, শব্দগুলোর যে ছাঁচ সেই ছাঁচ অনুযায়ী আমরা লিখে নিচ্ছি। তালব্য স পরে আছে আর বাম দিকে ত আছে অথবা দ আছে, ত আছে অথবা দ আছে, ডান দিকে তালব্য স আছে। তো তালব্য স থাকলে কিন্তু একটু পরিবর্তনটা অন্য ধরনের পরিবর্তন হয় আগের গুলোর থেকে। কি পরিবর্তন হয় দেখা যাক। পরিবর্তন হয়েছে ত বা দ এর স্থানে কিন্তু একটা চ পাওয়া যায়, আর তালব্য স এর স্থানে কিন্তু একটা ছ পাওয়া যায়। কেন এরকম অদ্ভুত একটা পরিবর্তন এলো? কেন তালব্য স থাকলে এরকম চ ছ আসতে যাবে কেন? আসলে তালব্য স নিজে একটি তালব্য ব্যঞ্জন, তালব্য স নিজে একটি তালব্য ব্যঞ্জন, তালব্য স নিজে একটি তালব্য ব্যঞ্জন। কাজেই চ বা ছ যাকে পাওয়া গেল তারাও কিন্তু তালব্য ব্যঞ্জন। তালব্য স সেটা তালব্য ব্যঞ্জন, চ ছ এরও তালব্য ব্যঞ্জন। তাই তালব্য স এর সঙ্গে চ ছ এর কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আমরা দেখতে পেলাম যে এখানে একটা আমরা চ পাবো এবং এখানে আমরা একটা ছ পাবো, তালব্য স এর জায়গাটা একটা ছ পাবো। তাহলে বানানটি কি দাঁড়াবে? বানানটি দাঁড়াবে হস্য চয়ে ছয়ে বয়ে আকার দন্তস্ব উচ্ছ্বাস। হস্য চয়ে ছয়ে বয়ে আকার দন্তস্ব উচ্ছ্বাস। ক্লিয়ার? উচ্ছৃঙ্খল হস্য চয়ে ছয়ে রি, চয়ে ছয়ে রি উঙ্ময়ে ক্ষয়ে ল, তাই তো হয়েছে। হস্য চয়ে ছয়ে রি উঙ্ময়ে ক্ষয়ে ল। চলত যুক্ত শক্তি কি পাবো আমরা? পাবো হচ্ছে চ ল চয়ে ছয়ে, অর্থাৎ চয়ে ছয়ে কয়ে তয়ে হস্যই চলত শক্তি। আমরা পাবো চল চয়ে ছয়ে কয়ে তয়ে হস্যই চলত শক্তি। কেমন? আচ্ছা, তাহলে তালব্য স পরে থাকলে কিন্তু যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ত বা দ এর স্থানে চ হয় আর তালব্য স এর স্থানে ছ হয়। এই ফর্মুলাটা, এই মন্তব্যটি আমরা এই শব্দগুলির মধ্যে যদি আমরা ভেরিফাই করি তাহলে খুঁজে পাচ্ছি কিনা দেখে নিতে পারবো। নিশ্চয়ই আমরা খুঁজে পাচ্ছি। চ বা ছ পরে থাকলে, ভুল বললাম, তালব্য স পরে থাকলে ত বা দ এর স্থানে চ হয় আর তালব্য স এর স্থানে ছ হয়। এবারে দেখা যাক কি রয়েছে। এবারে দেখতে পাচ্ছি যোগ চিহ্নের ডান দিকে হ রয়েছে। তাহলে হ থাকলে কি হবে? একটু অন্য ধরনের পরিবর্তন হবে। ওই তালব্য স যেমন পুরোপুরি অন্য ধরনের পরিবর্তন ঘটিয়েছিল, হ থাকলেও অন্য ধরনের পরিবর্তন হবে। কি পরিবর্তন দেখে নি। হ থাকলে ত বা দ এর স্থানে, ত কিংবা দ এর স্থানে দই হবে। ত কিংবা দ, ত থাকলেও দ হবে, দ থাকলে তো দ হবেই, কিন্তু হয়ের জন্য ধ হবে, হয়ের স্থানে ধ হবে। তাহলে ত বা দ এর স্থানে দ আর হয়ের স্থানে হচ্ছে ধ হচ্ছে। দেখা যাক। হ পরে আছে, আমাদের শর্ত অনুযায়ী হ পরে আছে, শর্ত অনুযায়ী হ পরে আছে। হ পরে থাকলে ত বা দ এর স্থানে দই থাকবে। তাহলে হস্য দ
আর কি বলা হয়েছে, হয়ের জায়গায় একটা ধ হয়ে যাবে। হর্ষৌ দয়ে ধয়ে ত উদ্ধত, হর্ষৌ দয়ে ধয়ে ত উদ্ধত, দয়ে ধয়ে ত, এই দ আর হটা হয়ে গেল দয়ে ধয়ে, প দয়ে ধয়ে হর্ষই তয় হর্ষই পদ্ধতি, দয়ে ধয়ে তয় হর্ষই পদ্ধতি। হর্ষৌ দয়ে ধয়ে রি তয় হর্ষই উদ্ধৃতি, দয়ে ধয়ে রি তয় হর্ষই উদ্ধৃতি। কেমন? তাহলে হ পরে থাকলেও কিন্তু তালব্য স থাকলে যেমন হিউজ একটা চেঞ্জ হয়েছিল, হ পরে থাকলেও কিন্তু একটা হিউজ চেঞ্জ হচ্ছে। ত বা দয়ের স্থানে দ হচ্ছে এবং হয়ের স্থানে ধ হচ্ছে। আর এটা যেটা দেখতে পেলাম শব্দগুলোর মধ্যে, সেটাকেই কিন্তু সূত্র আকারে লেখা আছে। হ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ত বা দয়ের স্থানে দ হয় এবং হয়ের স্থানে ধ হয়। পরেরটি দেখো, পরেরটি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দুটি করে বানান লিখেছি, মানে দুটি করে বানানই সঠিক বলে ব্যাকরণে সিদ্ধ, ব্যাকরণে মান্যতা পেয়েছে। দুটো করে বানান কেন ঠিক হয়? কিছু ক্ষেত্রে দুটো করে বানানকে আমরা ঠিক বলে মেনে নিয়েছি, কিছু ক্ষেত্রে আমরা দুটো করে বানানকে ঠিক বলে মেনে নিয়েছি। কখন মেনে নিয়েছি? যখন যোগ চিহ্নের ডান দিকে ক দিয়ে কোনো শব্দ হয়, খ দিয়ে কোনো শব্দ হয়, গ দিয়ে কোনো শব্দ হয় অথবা ঘ দিয়ে কোনো শব্দ হয়, এই চারটি বর্ণ দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে, এই চারটি বর্ণ দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে যোগ চিহ্নের ডান দিকের শব্দটি, আর বাঁ দিকে অবশ্যই ম আছে। তাহলে ক খ গ ঘ যদি পরে থাকে এবং প্রথম পদের শেষাংশটি যদি ম হয়, তাহলে এই ময়ের জায়গায় অনুসার দিয়েও বানান হতে পারে অথবা উ দিয়েও হতে পারে, অনুসার দিয়েও হতে পারে অথবা উ দিয়েও হতে পারে, মানে দুটোই ব্যবহার করা যায় এই ময়ের জায়গাটাতে। কখন? যখন যোগের ডান দিকের শব্দটি ক খ গ ঘ এইরকম কোনো বর্ণ দিয়ে শুরু হয়েছে, আইদার ক অর খ অর ঘ গ অর ঘ এই দিয়ে শুরু হয়েছে। তো দেখা যাক, যোগের বাঁ দিকে ম, নিশ্চয়ই ম আছে, প্রত্যেকটি ক্ষেত্রে যোগের বাঁ দিকে ম আছে। যোগের ডান দিকে প্রত্যেকটি ক্ষেত্রে কি রয়েছে? চারটে বর্ণের মধ্যে আমরা কাউকে না কাউকে পাবো, ক পেয়েছি, খ পেয়েছি, গ পেয়েছি, ঘ পেয়েছি। তাই এই শব্দগুলির মধ্যে এই যেখানে যেখানে ম ছিল সেখানে আমরা অনুসার দিলেও শব্দটি ব্যাকরণ সঙ্গত এবং উ দিলেও শব্দটি ব্যাকরণ সঙ্গত, কিন্তু সব ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রে নয়, শুধুমাত্র বর্ণটি শুরু হতে হবে, শব্দটি শুরু হতে হবে ক খ গ ঘ, এই চারটি বর্ণের উপর যদি কোনো শব্দ থাকে এবং বাম দিকটা যদি ম থাকে, তবেই কিন্তু আমাদের এই অনুসার এবং ও দুটো বানানই সঠিক বানান বলে নির্ণীত হবে, অন্যথায় কিন্তু হবে না। তাহলে আমরা আজকে ব্যঞ্জন সন্ধির প্রথম পর্বে দেখলাম বেশ কয়েকটি সূত্র। তো ব্যঞ্জন সন্ধির প্রথম পর্বের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।